জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে বলছেন মান্না। এদিকে রাজপথেই ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে বলছেন নূর। জানাবো আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে স্মরণ করি বলছেন রিজভী। দুর্নীতির প্রশ্রয়দাতাদেরও বিচার করতে হবে বলছে 12 দলীয় জোট। এদিকে তারেক কি যুক্তরাজ্যে অবাঞ্ছিত হচ্ছেন? এবং সর্বশেষ জানাবো উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের মাইম্যানরা ধরাশয়ী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে বলছেন মান্না। জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এই সরকার সবখানে দুর্বল। জনগণ বলেছিল 5 বছর টিকে থাকার, আমি বলি 5 বছর টেকার কোনো কারণ নেই। যদি আমরা সবাই আপনারা একসাথে রাস্তায় নামি, সেদিন বিদায় ঘণ্টা বেজে যাবে। মানুষ ওই রাস্তার দিকে তাকিয়ে আছে, সর্বত্র সমস্ত পেশার মানুষ জেগে গেছে। মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার আরামে আছে, এই সরকার ভালো আছে। পরশুদিন 14 দলীয় সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কষ্টে আছে, এই সরকার সমস্যার মধ্যে আছে। ওই রাখাইনদের একটা অংশ নিয়ে আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিস্ট রাজ্য করে তুলতে হবে, সেই প্রস্তাব দেওয়া হয়েছে। আমি প্রথম বলতে চাই, আমার দেশের মাটি নিয়ে কেউ আরেকটা রাষ্ট্র করতে চাই, এরকম কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি। তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে? তিনি আরো বলেন, আরো নিষেধাজ্ঞা আসছে, সরকার সমস্যায় আছে। সেনাবাহিনী প্রধানের নামে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। কি কারণে নিষেধাজ্ঞা দিয়েছে? সরাসরি বলছেন দুর্নীতির কারণে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভাবতে পারেন একটা লোক কত ধরনের দুর্নীতি করেছে, তার নামে পুরো বাহিনীরই বদনাম হয়েছে। এখন আবার তার নামে আমেরিকা নয়, বিদেশ নয়, দেশের মধ্যে থেকে তদন্ত হচ্ছে, সব অ্যাকাউন্ট জব্দ বন্ধ এবং তার যত সম্পত্তি আছে সবকিছু বাজেয়াপ্ত। মান্না বলেন, আমার জানতে ইচ্ছা করে বেনজির আহমেদের কত টাকা আছে ব্যাংকে। এই যে এতদিন পরে তারা ব্যাংকে অ্যাকাউন্ট জব্দ করলেন, কোনো এতদিন সময় দিলেন। পত্রিকায় দেখলাম বেনজির ও তার পরিবারের সম্পত্তির পরিমাণ 342 বিঘা। রাজপথেই ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে বলছেন নূর। সামাজিক আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করে রাজপথে তরুণের বিপ্লবে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নুরুল হক নূর বলেন, লুটেরা চোর ডাকাতরা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জোর জবরদস্তি করে দেশে চালাচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। তাই সরকারকে অনুরোধ করবে, এখনো সময় আছে, নিজেদের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চান, সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দিন। আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে স্মরণ করি বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমরা যখন কারাগারে যাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তখন স্মরণ করি। আমাদের যখন কোনো সাজা হয় তখন আমরা নজরুলকে স্মরণ করি। কেননা অপরাধের জন্য আমাদের সাজা দেওয়া হয় না, গণতন্ত্রের জন্য লড়াই করছি বলে আমাদের সাজা দিচ্ছে, আমাদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। রুহুল কবির রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের মানবতার গান, স্বাধীনতার গান, বিপ্লবের গান শিখিয়েছেন, তা এখনো আমাদের অনুপ্রাণিত করে। আমরা আজও গণতন্ত্রের হারা, স্বাধীনতা হারা এক ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের মধ্যে রুদ্ধশ্বাস অবস্থায় আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত নজরুল আমাদের উদ্ধত করেছে। তিনি বলেন, জাতীয় কবি প্রতিবাদের ভাষায় যে শৈল্পিক নৈপুণ্য দিয়ে গেছেন, সেই ভাষায় আমরা রপ্ত করে গণতন্ত্র ফেরানো, স্বাধীনতা ফেরানো, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার লড়াই অব্যাহত রেখেছি। উপমহাদেশের প্রথম স্বাধীনতার মন্ত্র তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল বলেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি আরো বলেন, প্রতিক্ষণে নজরুলের গান, তার সাহিত্য সৃষ্টি আমাদের উদ্বুদ্ধ করেছে বিদ্যমান পরিস্থিতিতে প্রতিবাদ করতে, নিপীড়ন নির্যাতন ভোগ করে এগিয়ে যেতে। নজরুল সবসময় আমাদের জীবনে প্রাসঙ্গিক। তার দেখানো পথ ধরে দেশে গণতন্ত্রের কথা বলার স্বাধীনতা সবকিছুই আমরা নিশ্চিত করতে পারবো। এক্ষেত্রে নজরুল এক প্রবল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দুর্নীতির প্রশ্রয়দাতাদেরও বিচার করতে হবে বলছে 12 দলীয় জোট। শুধু কয়েকজন ব্যক্তি ও কর্মকর্তাদের দুর্নীতির বিচার করলে হবে না বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলেন, বরং যারা দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় মদত দেন তাদেরও বিচার করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর মোস্তফা জামাল হায়দার বলেন, অতি সাম্প্রতিক দেশে অনেক ঘটনা ঘটেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজির অন্যায় দুর্নীতির ঘটনা সবাই জানেন, কিন্তু আমরা প্রশ্ন শুধু তাদের বিচার করলে হবে না, তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরও বিচার করতে হবে। সেজন্য সবাইকে রাজপথে নামতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। এই পতন ঘটানো সম্ভব। 12 দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব আদালত শাহাদাত হোসেন সেলিম বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের মানুষ অতিষ্ঠ ও অসহায়। তারা এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা পেতে চায়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকার পতন ঘটানোর লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কোনো দেশে তাবেদারি মেনে নেওয়া হবে না বলে উল্লেখ করে সেলিম বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আওয়ামী লীগ সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, আজকে বাংলাদেশ ডুবন্ত নৌকায় আসীন, চারিদিকে হাহাকার। আজকে আমাদের গর্বের প্রতিষ্ঠান সেনাবাহিনী
বাহিনীকে পঙ্গু করা হচ্ছে। বাহিনীকে সাবেক প্রধান আজিজ আহমেদ দুর্নীতির দায়ে মার্কিন নিষেধাজ্ঞায় পড়েছেন। পুলিশের সাবেক আইজি বেনজিরও দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন। মাদক ব্যবসায়ী সংসদ সদস্য হচ্ছেন, তাদের দুর্নীতির দায়িত্ব সরকারের উপর বর্তায়। তিনি আরো বলেন, আজকে দেশের 10% বেশি মূল্যস্ফীতি, ডলার ও রিজার্ভ সংকটের কারণে এটি হয়েছে। এরই মধ্যে রিজার্ভ চুরি হয়েছে, ফলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারেক কি যুক্তরাজ্যে অবাঞ্ছিত হচ্ছেন? প্রায় 10,000-এর বেশি অবৈধভাবে বসবাস করা বাঙালিকে যুক্তরাজ্যে ফেরত পাঠিয়েছে। তাদের সেখানে থাকার আবেদন নাকচ করে দিয়েছে যুক্তরাজ্য। দৈনিক টেলিগ্রাফ এবং স্ট্যাটকারের খবরে বলা হয়েছে, 11,000 বাংলাদেশি শিক্ষার্থী ভ্রমণ কিংবা অন্য কোনো কাজের পেশায় যুক্তরাজ্যে যান। সেখানে তারা বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় আবেদন করেছিলেন, তবে তাদের মধ্যে মাত্র 5% আবেদন মঞ্জুর হয়েছে। বাকি 10,000-এর বেশি বাংলাদেশের আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। আবেদন খারিজ হয় এবং বাংলাদেশিকে এখন বাংলাদেশে ফেরত পাঠাবে যুক্তরাজ্য। যুক্তরাজ্য বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির আওতায় এসব বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে বলে জানানো গেছে। সম্প্রতি বাংলাদেশ যুক্তরাজ্য ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী যারা যুক্তরাজ্যে অবৈধভাবে বসবাস করবেন তাদেরকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, তারেকের বাংলাদেশ ফিরিয়ে আনার কৌশল হিসেবেই যুক্তরাজ্যের সাথে ফাস্ট ট্র্যাক চুক্তি করেছে বাংলাদেশ। এই চুক্তির আওতায় শুধুমাত্র অবৈধ ব্যক্তিদেরই দ্রুত ফেরত পাঠানো হবে না, বাংলাদেশে দণ্ডিত অপরাধী এবং বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদেশে বসে অপপ্রচারকারীদেরও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। এই চুক্তিতে বলা হয়েছে, যারা বাংলাদেশে অপরাধ করবে, যুক্তরাজ্য পালিয়ে যাবে, তাদেরকে যুক্তরাজ্য ফেরত পাঠানোর ব্যবস্থা করবে এবং তাদের রাজনৈতিক আশ্রয় বাতিল করার জন্য প্রক্রিয়া করবে। সেই বিবেচনা তারেক জিয়াকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। আওয়ামী লীগ সরকারের একটি অন্যতম রাজনৈতিক কৌশল হলো তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা। ইতিমধ্যে তারেক জিয়া 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেননি এবং আপিল করার সময়সীমাও পেরিয়ে গেছে। এছাড়া অর্থ পাচারের একটি মামলায় হাইকোর্ট তাকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সরকার নানা রকম দিন দরবার করে আসছেন, কিন্তু আইনি জটিলতার কারণে তারেক জিয়াকে দেশে আনা সম্ভব হয়নি। তারেক এখন যুক্তরাজ্যে আছেন রাজনৈতিক আশ্রয় এবং রাজনৈতিক আশ্রয় লাভ করে ব্যক্তিকে যে সমস্ত শর্ত এবং নিয়ম মানতে হয় তা মানছেন না বলেও বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার অধিকার করা হয়েছে। যেমন লন্ডনে বসে তারেক বাংলাদেশ বিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছেন, বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে নানা রকম বিষেধাগার করেছেন, সরকারের পতনের জন্য ষড়যন্ত্র করছেন। এছাড়াও প্রধানমন্ত্রী অন্তত 3টি সফরে তারেক জিয়া লন্ডনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল এবং তার নির্দেশে সেখানে সহিংস ঘটনা ঘটানো হয়েছিল। বাংলাদেশ দূতাবাসেও তারেক জিয়ার নির্দেশে হামলা করা হয়েছিল এবং এটি একটি ফৌজদারি অপরাধ বলে বাংলাদেশ সরকার মনে করে। যুক্তরাজ্য নিয়োজিত বাংলাদেশ দূতাবাস তারেক জিয়াকে ফিরিয়ে আনার জন্য কয়েক দফা আবেদন করেছে এবং কূটনৈতিক মনে করেন তারেক জিয়াকে ফিরিয়ে আনার স্বার্থেই ফাস্ট ট্র্যাক চুক্তি স্বাক্ষর করা হয়েছে। তবে কোনো মহল বলছে তারেকের জিয়ার বিষয়টি স্পষ্টকাতর। তাকে যেহেতু যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এবং তারেক জিয়া সেই রাজনৈতিক আশ্রয় লাভের আবেদন সংক্রান্ত চিঠিতে উল্লেখ করেছেন যে বাংলাদেশ এলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে, সেখানে তারেক জিয়াকে বাংলাদেশ পাঠানোর বিষয়টি এত দ্রুত নাও হতে পারে। তবে বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে এ ব্যাপারে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে বলে জানা গেছে। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের মাইমানরা ধরাশয়ী। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে। এই পর্যন্ত অনুষ্ঠিত উপজেলা নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় যে মন্ত্রী এমপিদের পছন্দের প্রার্থীরা অর্থাৎ তাদের মাইম্যানরা এসব নির্বাচনে বিপুলভাবে পরাজিত হচ্ছেন। সারা দেশে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি এবং হেভিওয়েট নেতাদের পছন্দের প্রার্থীদেরকে হারিয়ে দেওয়ার উৎসব শুরু করেছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। ইতিমধ্যে গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পছন্দের প্রার্থী পরাজিত হয়েছেন। এ পরাজয় সূত্র ধরে এলাকায় বেশ কয়েকজন উত্তেজনা বিরাজ করছিল, সহিংসতার ঘটনা ঘটেছিল। টাঙ্গাইলে আওয়ামী লীগের আরেক প্রেসিডেন্ট সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের ছোট ভাই উপজেলা নির্বাচনে পরাজিত হয়েছেন। বরিশালে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা আবুল হাসনাত আবদুল্লাহ পছন্দের 2 প্রার্থী উপজেলা নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয়েছেন। সাবেক অর্থমন্ত্রী এবং কুমিল্লা থেকে নির্বাচিত হওয়া লীগের এমপি আহমদ মোস্তফা কামালের ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। তিনি উপজেলা নির্বাচনে 3য় স্থান অধিকার করেছেন। গোপালগঞ্জের মুকসেদপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের পছন্দের প্রার্থী আবুল কাশেম রাজু পরাজিত হয়েছেন। এই নির্বাচনের জন্য তিনি ব্যাপকভাবে প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন। এভাবে সারা দেশে যেখানে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তাদের স্বজনদেরকে প্রার্থী করেছেন, সেখানে মন্ত্রী এমপিদের স্বজনদের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগের তৃণমূল শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। শরীয়তপুর সদরের সংসদ সদস্য ইকবাল হোসেনের অপুর চাচাতো ভাই বিল্লাল হোসেন দীপু মিয়া, গাইবান্ধা সদর উপজেলার সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরের প্রার্থী মোহাম্মদ ইফতেকুর রহমান, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সংসদ সদস্য শাগুপ্তা ইয়াসমিন এমিলি সমর্থিত প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ পরিচিত হয়েছেন। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ বলেছেন এই পরাজয় হলো তৃণমূলের ক্ষোভ এবং অভিমানের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, যেখানে মন্ত্রী এমপিরা তাদের নিজস্ব পছন্দের ব্যক্তিদেরকে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বা তৃণমূলের মতামতের বাইরে গিয়ে প্রার্থী করেছেন। সেখানে প্রতিবাদ হয়েছে। আওয়ামী লীগের একজন প্রেসিডেন্ট সদস্য বলেছেন, যেখানে তৃণমূলের সঙ্গে আলাপ আলোচনা করে সংসদ সদস্যরা প্রার্থী হয়েছেন, সেখানে কোনো সমস্যা হয়নি। আওয়ামী লীগের ঐক্যমতে প্রার্থী নির্বাচনে ইতিবাচক ফলাফল করেছে, কিন্তু সেখানে দলের
ফলে তৃণমূলের সিদ্ধান্ত লঙ্ঘন করে মন্ত্রী এমপিরা জোর করে তাদের পছন্দের প্রার্থী চাপিয়ে দিয়েছে। সেখানেই ঘটেছে বিপর্যয়। যেমন ডক্টর আব্দুর রাজ্জাকের ভাইকে যেন প্রার্থী না করা হয়, এজন্য তৃণমূলের একাট্টা হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রাজ্জাক তার ভাইকে মনোনয়ন থেকে সরিয়ে দেননি, যার ফলে দেখা গেছে যে ডক্টর রাজ্জাকের পছন্দের প্রার্থী সেখানে ধরাশয়ী হয়েছে। একই রকম ঘটনা ঘটেছে সর্বত্র। এটি আওয়ামী লীগের তৃণমূলের শক্তির জয় বলে অনেকে মনে করছেন যে এটি আওয়ামী লীগের জন্য একটি বড় ধরনের বার্তাও বটে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।